জামায়াত সম্পর্কে জয়নুল আবদিন ফারুকের বক্তব্য মিথ্যা ভিত্তিহীন। এদিকে সালিশে না আসায় বাড়িতে গিয়ে বাবা ছেলেকে পিটিয়ে হত্যা। জানাবো আলোচনা 16 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে যেসব বিষয়ে জানতে চাইবে বিএনপি। এবং সর্বশেষ জানাবো গাজা ইসরায়েলি হামলায় 6 ভাই সহ 37 ফিলিস্তিনি নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জামায়াত সম্পর্কে জয়নুল আবদিন ফারুকের বক্তব্য মিথ্যা ভিত্তিহীন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াত ইসলামী মসজিদে মহিলাগুলোকে একত্রিত করে বেহেশতের টিকিট দেওয়া শুরু করেছে মর্মে যে বক্তব্য দিয়েছেন তা ভিত্তিহীন ও মিথ্যা দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়েই তিনি জামায়াত ইসলামীর বিরুদ্ধে আজগুবি বানোয়াট ও হাস্যকর বক্তব্য দিয়েছেন উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, তার মতো একজন প্রবীণ ব্যক্তির মুখে এই ধরনের হালকা বক্তব্য মানায় না। জামায়াতের সমালোচনা করার মতো কোনো কিছু না পেয়ে জয়নুল আবদিন ফারুক ইসলামী দাওয়াত সম্পর্কে কটাক্ষপূর্ণ হাস্যকর বক্তব্য দিয়ে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন। এভাবে আজগুবি ও অসার বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অত্যন্ত হাস্যকর। নিজের অবস্থান ও মর্যাদার কথা চিন্তা করেই জামায়াত সম্পর্কে বানোয়াট ও হাস্যকর মিথ্যা বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য তিনি বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুকের প্রতি আহ্বান জানান। সালিশে না আসায় বাড়িতে গিয়ে বাবা ছেলেকে পিটিয়ে হত্যা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় চুরির অপবাদে বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। দুপুর 1টার দিকে উপজেলার নাওগাঁও পশ্চিম পাড়া গ্রামে ঘটনা ঘটে। এই ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশের স্থানীয়রা জানায়, আব্দুল গফুরের প্রতিবেশী প্রবাসী রাশেদ কিছুদিন আগে দেশে আসেন। 2 দিন আগে তার ঘর থেকে কিছু কাগজ ও একটি মুঠোফোন চুরি হয়। এই ঘটনায় আব্দুল গফুরের ছেলে মেহেদী হাসানকে অভিযুক্ত করে বেলা 11টার দিকে সালিশ বসানো হয়। রাশেদের বাড়ির সামনে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মঞ্জুরুল হকের নেতৃত্বে সালিশটি বসে, কিন্তু চুরির সঙ্গে মেহেদী জড়িত নয় দাবি করে সালিশে যাননি বাবা ছেলে। সালিশ বসার পর সেখান থেকে লোকজন গিয়ে আব্দুল গফুরকে তার ছেলেকে নিয়ে হাজির হতে বলেন, কিন্তু সালিশের ডাকে হাজির না হওয়ায় সেখানে থাকা লোকজন দুপুর 1টার দিকে আব্দুল গফুরের বাড়িতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরে আব্দুল গফুরের বাড়িতে ভাঙচুর চালানো শুরু করেন সালিশের লোকজন। এ সময় আব্দুল গফুর ও তার ছেলেকে রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করা হয়। নিহত আব্দুল গফুরের স্ত্রী শিল্পী বেগম জানান, তার স্বামীর সঙ্গে স্বামীর চাচাতো ভাই আব্দুল মোতালেবের জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতা ছিল। এরই জের ধরে চুরির অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আলোচনায় 16 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে যেসব বিষয়ে জানতে চাইবে বিএনপি। রাজনৈতিক অঙ্গনে এই মুহূর্তে আলোচনায় 16 এপ্রিল। এই দিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে সরকার ও বেশিরভাগ রাজনৈতিক দলের মধ্যে যখন টানাপোড়েন চরমে, তখন এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকার প্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দলের এই বৈঠকের দিকে চোখ দেশবাসীর। এই বৈঠকে কিছু বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে পরিষ্কার হতে চাইবে বিএনপি। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে নেতাদের সঙ্গে আলাপ করে এসব বিষয়ে জানা গেছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো। এজন্য শিগগিরই সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছেন দেশগুলোর নেতারা। বিএনপি ও দলটির মিত্র রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের মতে এখনই নির্বাচন করতে হবে এমনটা তারা বলছেন না। ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন করলে সমস্যাগুলো অনেকটা সমাধান হবে। ভোট পেছালে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র দৃশ্যমান হতে পারে, দেশ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া নির্বাচিত সরকার বড় সংস্কারগুলো নিয়ে কাজ করতে পারবে। কারণ হিসেবে তারা বলছেন, সংস্কার কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। নেতারা বলেন, তারা দ্রুত নির্বাচনের কথা বলছেন, কারণ নির্বাচন হলে দেশের সমস্যাগুলো অনেকটাই সমাধান হবে। একটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে। নির্বাচিত সরকার জনগণের ভাষা বুঝতে পারে, কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার অনির্বাচিত, তাদের সে কনফিডেন্স নেই। রাজনৈতিক নেতাদের মতে ভোটের অধিকার জুলাই গণ অভ্যুত্থানের একটি গণ আকাঙ্ক্ষাও। এটা সরকারকে বুঝতে হবে। দ্রুত নির্বাচন দিয়ে বিভ্রান্তি দূর করতে হবে। সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা জাতীয় ঐকমত্য কমিশনের 2 সদস্যের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের পর রাত 8টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রধান উপদেষ্টা তাগিদ দিয়েছেন। পরে রাত 9:15 পর বিজ্ঞপ্তি সংশোধন করে প্রেস উইং। সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে ঐকমত্য কমিশনের দেওয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা
জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন। তবে এর সময়সীমার মধ্যে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার তাগিদের সঙ্গে একমত নয় বিএনপি। দলটি এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের কাছে পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি সব কার্যক্রম চালাচ্ছেন। আমরা সেটা যাদের কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর অনুরোধ করেছিলাম, যাতে জাতি আশ্বস্ত হয়, গণতন্ত্র বিরোধী শক্তি যাতে কোনো ষড়যন্ত্রের সুযোগ না পায়। কিন্তু তিনি অন্য একটি ফোরামে গিয়ে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করার কথা বলেন। আমরা এর প্রতিক্রিয়া জানিয়েছি। উনি এখনো সে কথা বললে আমরা তার সঙ্গে একমত নই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় নির্বাচন যাতে বিলম্বে হয় সেজন্য একটি মহল ষড়যন্ত্র করছে। বিএনপি সহ অন্যান্য দল ও গণতন্ত্রকামী জনগণ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বিএনপি। সেখানে নির্বাচনের সময় সহ অন্য বিষয়গুলো সুনির্দিষ্ট জানতে চাওয়া হবে। জানা গেছে, বুধবার বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে জানতে চাইবে দলটি। পরদিন সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে। এরপর সরকারের মনোভাব বুঝে করণীয় ঠিক করবে বিএনপি। মিত্র দলগুলো বলছে, নির্বাচন ইস্যুতে আন্দোলন কর্মসূচি এখন সরকারের উপর নির্ভর করছে। দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলে বিএনপি সহ মিত্র দলগুলো কর্মসূচির দিকে যাবে। নির্বাচনের সময়কাল নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে রাতে একাধিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ নিয়ে দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ নির্বাচন পিছিয়ে ফায়দা লুটতে চায় বলেও মনে করছেন নেতারা। গাজায় ইসরায়েলি হামলায় 6 ভাই সহ 37 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন একই পরিবারের 6 ভাই। রাতভর হামলায় আহত হয়েছেন আরও শতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমটি জানিয়েছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 111 জন। আহতদের গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 50,950 জনে পৌঁছে গেছে। আহতের সংখ্যা বেড়ে 1,16,156 জন পৌঁছেছে। নিহতদের মধ্যে 6 ভাইও রয়েছেন, যারা স্বেচ্ছাসেবক হিসেবে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করেছিলেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখনো পর্যন্ত 1,574 ফিলিস্তিনি নিহত এবং আরও 4,115 জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।